আওয়ামী লীগের বিচার চাই। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে এনসিপির অবস্থান। যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধে দ্রুত সিদ্ধান্ত। খুনি হাসিনাকে যে কোনো পর্যায়ে আইনা বাংলার জমিনে বিচার করতেই হবে। নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। আসিফ মাহমুদের স্ট্যাটাস প্রহসন ও অভিযোগ হাসনাতের, ভোরে গ্রেফতার আইভি। গ্রাহকের কয়েকশো কোটি টাকা লুট করেছে পায়রা লাইফ ইন্স্যুরেন্স। এমডি থেকে সব কর্মকর্তা জড়িত। দেউলিয়া হয়ে বন্ধ 240টি কার্যালয়। ময়মনসিংহের রাজন হত্যায় 17 পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত শুরু। 10 লাখ টাকা না পেয়ে ক্রসফায়ার, 8 বছরেও শোক কাটেনি পরিবারে। আওয়ামী লীগের আমলে আমি বহু জায়গা দৌড় পড়ছি, কিন্তু আমি বিচার পাই নাই। অন্যায়ভাবে যদি মারা হয় তার বিচার চাই আমি। কুষ্টিয়ার লালনগর প্রাথমিক বিদ্যালয়ের ভবনে ফাটল। পলেস্তারা খসে পড়ায় ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক। কিশোরগঞ্জের মঙ্গলবাড়িয়া গ্রামের লিচুর বাম্পার ফলন। স্বাদে অতুলনীয় লিচু কিনতে ক্রেতাদের আনাগোনা 10 কোটি টাকা বিক্রির আশা। এবং এবার জম্মু কাশ্মীরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। পাকিস্তানের সাইরেনের শব্দে আতঙ্ক, অচল বিদ্যুৎ অবস্থা। প্রতিহতের দাবি নয়াদিল্লির। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। আওয়ামী লীগ নিষিদ্ধের এক দফা দাবিতে রাতভর উত্তাল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা। হাসনাত আব্দুল্লাহর ডাকে সাড়া দিয়ে অবস্থান কর্মসূচিতে যোগ দেয় জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, ইসলামী ছাত্র শিবির সহ জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। আওয়ামী লীগ নিষিদ্ধের চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে নেওয়ার ঘোষণাও দেয় উপস্থিত ছাত্র জনতা। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। পতিত স্বৈরাচার শেখ হাসিনার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাতভর উত্তাল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্টে সাড়া দিয়ে আন্দোলনে যোগ দেয় জাতীয় নাগরিক পার্টি, ইসলামী ছাত্র শিবির ও জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলের নেতারা। ব্যান ব্যান আওয়ামী লীগ স্লোগানে প্রকম্পিত হয় চারপাশের এলাকা। এ সময় বিগত সরকারের রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে উপস্থিত জনতা। বলেন, বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করার ষড়যন্ত্র চলছে। অর্থলোভী, ক্ষমতালোভী ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টারা আওয়ামী লীগের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে বিভিন্ন ধরনের অর্থনৈতিক লেনদেন করেছে, নেগোসিয়েশন করেছে এবং এমবাসির কথা মতো তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছে না। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও হত্যাকাণ্ডে জড়িতদের বিচার না হওয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন তারা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাতভর সড়কে অবস্থান নেয় জুলাই অভ্যুত্থানে আহতরা। এ সময় যমুনার চারপাশে যানবাহন চলাচল বন্ধ করে ব্যাপক নিরাপত্তা জোরদার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বৃহস্পতিবার রাত 11:15টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ তথ্য জানান আসিফ মাহমুদ। সপ্তাহখানেক আগে নিষিদ্ধ করার এ প্রক্রিয়া শুরু হয় বলেও স্ট্যাটাসে জানান তিনি। সব আনুষ্ঠানিকতা শেষ করে বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে আছে বলেও জানান তিনি। এদিকে গতকাল রাতে আওয়ামী লীগ নিষিদ্ধ ও বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি করে এনসিপি। তবে আরেকটি পোস্টের মাধ্যমে আসিফ মাহমুদ জানান, তার পোস্টে আন্দোলন দমনের উদ্দেশ্যে করেননি তিনি। আসিফ লেখেন, গণহত্যাকারী রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই। গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করা এবং আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিষিদ্ধ নিশ্চিত করাই জুলাইয়ের অঙ্গীকার। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সেলিনা হায়াত আইভিকে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযান শুরুর প্রায় 6.5 ঘন্টা পর তাকে হেফাজতে নেয় আইন শৃঙ্খলা বাহিনী। শুক্রবার ভোর 6:45টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে বৃহস্পতিবার রাত 11:30টার দিকে আইভীকে গ্রেফতারের জন্য নারায়ণগঞ্জ জেলা শহরের দেওভোগ এলাকায় তার নতুন বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ খবর পেয়ে আইভীর সমর্থকেরা বাড়িটির সামনে অবস্থান নেন এবং দুটি সড়কের 10 থেকে 15টি পয়েন্টে বাঁশ দিয়ে অবরোধ করেন। আইভীর বিরুদ্ধে হত্যাসহ 6টি মামলা রয়েছে। রাতে তাকে গ্রেফতার করতে এলে সে সময় তিনি পুলিশের সঙ্গে যেতে রাজি হননি। তিনি বলেছিলেন দিনের আলো ফুটলে যাবেন। গ্রেফতার প্রক্রিয়ায় তিনি সহযোগিতা করেছেন বলে জানায় পুলিশ। তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় বিবি রোডে কালীর বাজার এলাকায় দুর্বৃত্তরা পটকা ফুটিয়ে ইট পাটকেল নিক্ষেপ করে। আমার যদি অপরাধ হয়ে থাকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলার কারণে, তাহলে আমি সেই অপরাধী হতে চাই। আমি কি কোনো জুলুমবাজ? আমি কি হত্যা করেছি? আমি কি চাঁদাবাজি করেছি? আমি কি নারায়ণগঞ্জ শহরে এমন কোনো রেকর্ড আমার আছে যে আমি কোনোদিন কোনো বিরোধী দলকে আঘাত করেছি? তাহলে কিসের জন্য, কি কারণে, কোন ষড়যন্ত্রের কারণে, কার স্বার্থে আমাকে অ্যারেস্ট করা হলো, আমিও প্রশাসনের কাছে জানতে চাই। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা পদ থেকে পদত্যাগ করেছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য হিসেবে এখন থেকে দায়িত্ব পালন করবেন তিনি। নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবরকে। ফাউন্ডেশনের মোট 116 কোটি টাকা থেকে আহতদের 5437 পরিবার এবং শহীদের 700 পরিবারকে এখন পর্যন্ত 101 কোটি টাকা প্রদান করা হয়েছে বলে জানানো হয়। আরও জানাচ্ছেন এনআই নাহিদ। বৃহস্পতিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলন করেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সিইও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সহ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা। এ সময় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানান মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য হিসেবে এখন থেকে দায়িত্ব পালন করবেন তিনি। নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবর। আজকের এই সভায় চিফ এক্সিকিউটিভ অফিসার পদ থেকে আমি রিজাইন নিয়েছি। আমি সিইও থেকে রিজাইন নেওয়ার পর আমাকে গভর্নিং বডির সদস্য হিসেবে এই সভা আমাকে মনোনীত করেছে। এই সময় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। উচ্চশিক্ষার সুবিধার্থে পদ ছেড়েছেন জানিয়ে স্নিগ্ধ বলেন, রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো ইচ্ছা নেই। আমার রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো ইচ্ছাই আমাদের এখন নেই। আমি উচ্চশিক্ষার জন্য থেকে আমি পদত্যাগ গ্রহণ করছি। সভায় শহীদ পরিবারের ব্যাংক ঋণ মওকুফ, শহীদদের মা বাবার চিকিৎসার ব্যবস্থা, শহীদ ও আহতদের ফ্ল্যাট প্রদান সহ আহতদের কর্মসংস্থানের ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। এখন পর্যন্ত শহীদ পরিবারের ব্যাংক ঋণ মওকুফের জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এদিকে সংবাদ সম্মেলনে শহীদ ইয়ামিনের বাবা মোহাম্মদ মহিউদ্দিন অভিযোগ করেন, নতুন নিয়োগপ্রাপ্ত সিইও শহীদ পরিবারের কেউ না। সেই সিইওর সাথে শহীদ ফ্যামিলির বা ওনার শহীদ ফ্যামিলির কোনো সম্পর্ক নাই। তাহলে ওনার যদি কোনো আবেগ না থাকে, ওনার যদি শহীদ পরিবারদের প্রতি কোনো দরদ না থাকে, তাহলে ওনার কাছে আমরা কি যে বলবো? জুলাই ফাউন্ডেশনে অনুদান দিলে সেটা ট্যাক্স মুক্ত হবে বলেও জানানো হয়। সেই হিসাবে অডিট। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হওয়ার আশ্বাসকে প্রহসন বলে আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার রাতে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে ফেসবুক দেয়া প্রতিক্রিয়ায় হাসনাত এই মন্তব্য করেন। তিনি পোস্টে লেখেন, মূল দল আওয়ামী লীগকে সন্ত্রাসী ও ফ্যাসিস্ট সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিষিদ্ধ করতে হবে। তিনি আরও লেখেন, আইসিটিতে দল হিসেবে বিচার করার বিধান যুক্ত করতে হবে। এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হওয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে দাবি করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে 3 পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার দিনভর আলোচনা সমালোচনার মধ্যে রাত 8:45 পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বার্তায় জানানো হয়, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার ও আব্দুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জের সদর থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এবং এসবির একজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে বরখাস্তকৃত 3 পুলিশ কর্মকর্তার নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ সদর দপ্তর। এদিকে ঘটনা তদন্তে 3 সদস্যের একটি কমিটি করা হয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে প্রথম ধাপের আলোচনায় সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টা ও কমিশন প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বিকেল 4:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় ঐক্যমত্য কমিশনের সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিশনের সামগ্রিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। প্রথম ধাপের আলোচনায় সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। সেই সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরবর্তী ধাপের আলোচনার কর্মপরিকল্পনা দ্রুত চূড়ান্ত করার জন্য তাগিদ দেন তিনি। 1.5 ঘণ্টা ব্যাপী এই সভায় অংশগ্রহণ করেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার ও ডক্টর ইফতেখারুজ্জামান সহ ঐক্যমত্য কমিশনের সদস্য ও বিভিন্ন উপদেষ্টারা। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রাপ্ত অভিযোগ ও অভিযুক্তের সংখ্যা, দ্রুত বিচার নিষ্পত্তির প্রয়োজন, কাজের চাপ ইত্যাদি বিবেচনায় এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ট্রাইব্যুনালের সদস্য পদে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিত এবং মাদারীপুরের জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান ও সদস্যগণ বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকের প্রাপ্য বেতন ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন। পঞ্চম ধাপে আরও 2 মাস বাড়ানো হয়েছে সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 14 মে থেকে পরবর্তী 60 দিন পর্যন্ত এ সিদ্ধান্ত থাকবে বলে জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, গেল বছর 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর সেপ্টেম্বর মাসে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সম পদমর্যাদার কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের 2 মাসের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছিল। এরপর কয়েক ধাপে ক্ষমতা বাড়ানো হচ্ছে। এবার সেটা পঞ্চমবারের মতো বাড়ানো হয়েছে বলে জানানো হয়েছে প্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এ যেন রক্ষকই ভক্ষক। গ্রাহকের সব টাকা লুট করে খেয়েছেন বাইরা লাইফ ইন্স্যুরেন্সের এমডি থেকে সব কর্মকর্তা। ইন্স্যুরেন্সটি দেউলিয়া হয়ে বন্ধ হয়ে গেছে সারা দেশের 240টি কার্যালয়। টিকে আছে শুধু প্রধান কার্যালয়টি। 12 বছর ধরে কোনো গ্রাহকের টাকা তো দেয়নি, বরং চাঞ্চল্যকরভাবে শতকরা 150% হারে কমিশন বাবদ আত্মসাৎ করেছে কয়েকশো কোটি টাকা। শাহাদাত নিশাদের অনুসন্ধান দেখুন। লাভ তো নাই, বরং আমার আসল যে 36,000 টাকা সেখান থেকেও 2700 টাকা কম আছে। আমরা যে টাকাটা জমা দিব ওইখানে মানে অফিসও নেই, লোকও নেই। কিস্তি 40টার ঊর্ধ্বে গেছে আর কি, এখন সিলিমের কোনো খবর নাই। বাইরা লাইফ ইন্স্যুরেন্স বীমা গ্রাহক তারা। বীমা পলিসি শেষ হলেও তাদের মতোই টাকা না পেয়ে পথে বসেছে আরও কয়েক হাজার গ্রাহক।
গ্রাহকের টাকা আত্মসাৎ করে ইন্স্যুরেন্সটির বর্তমান এমডি মামুন খান এখনও লুটেপুটে খাচ্ছেন প্রতিষ্ঠানটি। অথচ জীবনকে ঝুঁকিমুক্ত করতে বিমায় টাকা সঞ্চয় করলেও সেই গ্রাহকদেরই ঝুঁকিতে ফেলেছে বাইরা লাইফ ইন্স্যুরেন্স। শিকার হলেন ভয়াবহ প্রতারণার। কর্মকর্তারা লুটপাটে লাপাত্তা বাইরা লাইফ ইন্স্যুরেন্সের সারা দেশের 240টি কার্যালয়, শত শত কোটি টাকা হাতিয়ে সারা দেশের মানুষকে সর্বশান্ত করে এখন টিকে আছে রাজধানীর কাকরাইলের প্রধান কার্যালয়টি। বিমা পলিসির মেয়াদ শেষ হলেও আজও টাকা পাওয়ার অপেক্ষায় বাইরার কয়েক হাজার গ্রাহক। অনুসন্ধানে দেখা যায় 2000 সালে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরার পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত হয় কোম্পানিটি। মূলত অ্যাসোসিয়েশনটির নিয়ন্ত্রণে ছিল ইন্স্যুরেন্স কোম্পানিটি। নিয়ন্ত্রক ছিলেন বাইরার সাবেক সভাপতি আবুল বাশার, যিনি আওয়ামী লীগের আমলে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ন্ত্রণ করে মালিক হয়েছেন শত শত কোটি টাকার। বিমা কোম্পানিটির ভাইস চেয়ারম্যান মিডওয়ে ওভারসিসের মালিক রফিকুল হায়দার ভূঁইয়া। পরিচালক হিসেবে আছেন ক্যাথারসিস ইন্টারন্যাশনালের মালিক ও বাইরার সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন, হোটেল ওয়েস্টিনের মালিক নূর আলী। একই সাথে যুক্ত ছিলেন সাবেক মন্ত্রী লোটাস কামাল, যারা প্রত্যেকে আওয়ামী লীগের আমলে মালয়েশিয়ান শ্রমবাজার সিন্ডিকেটের মূল হোতা হিসেবে পরিচিত। স্বৈরাচার আমল থেকে ইন্স্যুরেন্সটির টাকা লুটপাটকারীদের অন্যতম মাস্টারমাইন্ড ইন্স্যুরেন্সটির বর্তমান এমডি মামুন খান। এমডি হয়ে মামুন খান এখন বেপরোয়া। তথ্যে দেখা যায় একজন গ্রাহকের 100 টাকা জমা হলে 150 টাকা যায় কমিশন বাবদ, অর্থাৎ বছরে 1 কোটি টাকা জমা হলে তার 1.5 কোটি টাকা পেটে যায় কর্মকর্তাদের। মূলত এমন অপকৌশলে ইন্স্যুরেন্সটির সম্পত্তির টাকা হাতিয়ে নেয় মামুন খান নিজেই। শুধু তাই নয়, তার বিরুদ্ধে রয়েছে নারী কর্মকর্তাদের যৌন হয়রানির অভিযোগ। সম্প্রতি এক নারী কর্মকর্তা বিমা উন্নয়ন কর্তৃপক্ষ বরাবর অভিযোগ করে মামুনের বিরুদ্ধে। জানান, ফেসবুক মেসেঞ্জারে ডিরেক্টর বানিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দেয় মামুন। আমার কাছে প্রুফ আছে যে সে ফেসবুকে আমাকে এইসব প্রস্তাব দেয়, আর আমি যখন তাতে রাজি না হয় সে আমার উপর অত্যাচার শুরু করে প্রতিনিয়ত। এ নিয়ে বাইরার এমডি অভিযুক্ত মামুনের মুখোমুখি দেশ টিভি। বাইরা লাইফের দুরবস্থার কথাও তুলে ধরেন তিনি। একই সাথে নারী কর্মকর্তাকে কুপ্রস্তাবের বিষয়ও স্বীকার করেন তিনি। ঠিক আছে, ওটা আমি বললাম যে কনভারসেশন হয়েছে এবং ওখানেও যে শব্দগুলো হচ্ছে এটা ঠিক না। তবে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে একটি কমিটি করে আইডিআরএ। বাইরা ইন্স্যুরেন্সের এমন ভয়াবহ প্রতারণায় নির্বিকার প্রশাসন। জীবনের পুঁজি হারিয়ে অসহায় সম্বলহীন কয়েক হাজার গ্রাহক। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। 8 বছর আগে ময়মনসিংহের রাজন মিয়াকে ক্রস ফায়ারে হত্যার ঘটনায় তৎকালীন ডিবির ওসি আশিকুর রহমান আশিক সহ 17 পুলিশের বিরুদ্ধে আদালতের নির্দেশে তদন্ত শুরু করেছে পিবিআই। নিহতের পরিবার জানায় 10 লাখ টাকা না দেয়ায় রাজনকে গুলি করে হত্যা করা হয়। স্বজন হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি পরিবার। সহকর্মী ইলিয়াস আহমেদের তথ্য ও ছবিতে অঙ্কন চৌধুরীর রিপোর্ট। 2018 সালের 22 মে রমজানকে মাদক মামলায় ধরে নিয়ে 10 লাখ টাকা দাবি করে ডিবি পুলিশ। টাকা না পেয়ে 2 দিন পর তাকে ক্রসফায়ারে হত্যা করা হয়। 2024 সালের 20 অক্টোবর নিহতের বাবা মা আদালতে 17 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। 23 এপ্রিল পিবিআইকে তদন্তের নির্দেশ দেয় আদালত। রমজানের মেয়ে নুসাইবা দাদা দাদির কাছে বড় হচ্ছে এবং ন্যায় বিচার চেয়েছে সে। অন্যায়ভাবে যদি মারা হয় তার বিচার চাই আমি। রমজানের মৃত্যুতে পরিবারের সদস্যরা এখনো শোকাহত। আটকের পর ছেলেকে বাঁচাতে না পারার কষ্ট এখনো তাদের তাড়িয়ে বেড়াচ্ছে। আওয়ামী লীগের আমলে আমি বহু জায়গা দৌড় পড়ছি, কিন্তু আমি বিচার পাই নাই। অনেক নির্যাতন করছে। 2 দিন পরে আমার ভাইয়ের লাশ পাইছি আমরা। রমজানের মতো মুন্না, পায়েল, ইদ্রিসকেও মাদক অভিযোগে ক্রসফায়ারে হত্যা করা হয়। এসব ঘটনায় দোষীদের বিচারের দাবি করছে নাগরিক নেতারা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা টাকার বিনিময়ে টার্গেট কিলিং করেছে। অভিযুক্ত ওসি আশিকুর দাবি করেন সবকিছুই আইন মেনে হয়েছে, রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে। আর পিবিআই বলছে তদন্ত চলছে এবং সময় মতো প্রতিবেদন দেয়া হবে। রাষ্ট্রীয় একটা পরিবর্তন আসার পরে বিভিন্ন জন বিভিন্ন ভাবে অপরচুনিটি নেওয়ার চেষ্টা করছে। আলাদা হয়তো সেই অপরচুনিটি নেওয়ার চেষ্টা করছে, যেহেতু সে একটা মাদক মামলার নিয়মিত আসামি, যেটা জজ কোর্টে বিচারাধীন চলছে। পোস্টমর্টেম হয়েছে এবং পোস্টমর্টেম রিপোর্ট সবকিছু যে ডিজিজড রাজন তার বিরুদ্ধে থানায় বেশ কিছু মামলা আছে, সেই বিষয়গুলো আমরা 2017 সালের 5 জুলাই ডিবির ওসি হিসাবে যোগ দেয়া মাত্রই 1 বছরে 22 জনকে ক্রসফায়ারে হত্যা করে আশিক। বেপরোয়া কর্মকাণ্ডের কারণে 2018 সালের 19 জুলাই বদলি করা হয় তাকে। নিউজ ডেস্ক, দেশ টিভি।
কুষ্টিয়ার দৌলতপুরে ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে প্রাথমিক বিদ্যালয়গুলোর পাঠদান কার্যক্রম। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বিদ্যালয়ের ভবনগুলোতে দেখা দিয়েছে ফাটল, খুলে পড়ছে ছাদের পলেস্তরা, ঠিকমতো নেই জানালা দরজাও। তারপরও চলছে শিক্ষার্থীদের ক্লাসের কার্যক্রম। এতে আতঙ্কিত শিক্ষক ও শিক্ষার্থীরা, দুশ্চিন্তায় অভিভাবক। ভবনগুলো দ্রুত সংস্কারের দাবি তাদের। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের লালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এটি। দীর্ঘদিন সংস্কার না করায় বিদ্যালয়টির ভবনগুলোর জরাজীর্ণ অবস্থা। দেখা দিয়েছে ফাটল, খুলে পড়ছে ছাদের পলেস্তরা, ঠিকমতো নেই জানালা দরজাও। তারপরেও ঝুঁকিপূর্ণ এসব ভবনেই চলছে শিক্ষা কার্যক্রম। এতে আতঙ্কিত শিক্ষক ও শিক্ষার্থীরা। আমাদের স্কুল ভাঙা, এখানটা কখন যে কারোর মাথায় ভেঙে পড়ে যাওয়া ঠিক নাই। এই স্কুল ভাঙায় আর একটা স্কুল আপনারা করে দেন। ক্লাস নিতে অনেক সময় মনে হয় যে কখন না জানে কোনো দুর্ঘটনা ঘটে। বাচ্চাদের পাঠাতে ভয় করে, বলে যে ম্যাম এটা যে কোনো সময় আমাদের বাচ্চাদের মাথায় খসে পড়তে পারে। বিদ্যালয়গুলোর এমন জরাজীর্ণ অবস্থায় পাঠদানে আতঙ্কিত অভিভাবকরাও। সন্তানদের স্কুলে পাঠিয়ে যেন দুশ্চিন্তার শেষ নেই তাদের। দ্রুত বিদ্যালয়ের ভবনগুলো সংস্কারের দাবি তাদের। বিল্ডিং এর রডগুলো বের হয়ে গেছে, অনেক জায়গায় ফাটল ধরছে। এখানে এই বিল্ডিং এ খুব রিস্ক। স্কুলের অবস্থা খুবই খারাপ, ভিতরে ফাট ধরেছে, বাচ্চাদের পড়াশোনা করার উপযুক্ত না। আর ঝুঁকিপূর্ণ ভবনে শিক্ষা কার্যক্রম চলার বিষয়টি স্বীকার করে সংশ্লিষ্টরা বলছেন, ইতিমধ্যে পাঠদানে অনুপযোগী বিদ্যালয়ের ভবনগুলো চিহ্নিত করেছেন তারা। তালিকাও পাঠিয়েছেন মন্ত্রণালয়ে। সিদ্ধান্ত আসলেই নেবেন ব্যবস্থা। জরাজীর্ণ ভবনটি অ্যাভয়েড করার জন্য ইতিমধ্যে আমরা বলেছি। পাশাপাশি আমরা লালনগর সহ আরও 13টি বিদ্যালয়, ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের নামের তালিকা ইতিমধ্যে আমরা তালিকাভুক্ত করেছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিভিন্ন সময়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, যার মাধ্যমে তারা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একটা উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য এবং মানসম্মত শিক্ষা প্রদানের জন্য যে ধরনের মেরামত করার প্রয়োজন সেটা করবেন। বিদ্যালয়গুলোর ঝুঁকিপূর্ণ ভবন সংস্কারে দ্রুতই নেওয়া হবে উদ্যোগ। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ফিরবে স্বস্তি, এমনটাই প্রত্যাশা সবার। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মঙ্গলবাড়িয়া গ্রামের লিচুর খ্যাতি এখন দেশ জুড়ে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলনও হয়েছে ভালো। রস, রং ও স্বাদে অতুলনীয় এই লিচু কিনতে নানা প্রান্ত থেকে ছুটে আসছেন ক্রেতারা। সামনের সপ্তাহে বাজারে পাওয়া যাবে এই লিচু। তোফায়েল আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। 200 বছরের পুরনো ইতিহাস বয়ে চলেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মঙ্গলবাড়িয়া গ্রামে। 1802 সালে চীন থেকে আনা হয়েছিল লিচুর প্রথম চারা। সেই চারা এখন গোটা গ্রামের পরিচয়। প্রায় প্রতিটি পরিবার লিচু চাষ করে। রস, রং ও স্বাদে অতুলনীয় এই লিচুর খ্যাতি এখন দেশ জুড়ে। 2000 মানুষের অর্থসংস্থানের যোগান দেয় এই লিচু। বাড়ির উঠান, পুকুর পাড় কিংবা ধানের জমির আইল, সবখানি দাঁড়িয়ে আছে লিচু গাছ। এবারে লিচু ফলনটা অন্য সনের 2-5 বছর এবারে লিচু ফলনটা খুবই ভালো। আর এক সপ্তাহ 8 দিন 10 দিন গেলে লিচুরা রং হইবে, পাকবে, লিচুর যে একটা রস গান। দেশের নানা প্রান্ত থেকে ক্রেতারা ছুটে আসছেন এই লিচু কিনতে। আমি প্রত্যেক বছর এখানে আসি এবং গাছের থেকে পেড়ে লিচু খাই, ভালো লাগে, তাই প্রত্যেক বছরই এখানে লিচু নেওয়ার জন্য আসি। এখানে প্রতি বছরই লিচু নিয়ে থাকি, গত বছর নিয়েছিলাম, এবার লিচুর ফলন ভালো এবং এখানে লিচু খুব সুস্বাদু। আবহাওয়া অনুকূলে থাকায় এবার লিচুর বাম্পার ফলন হয়েছে। 10 কোটি টাকার লিচু বিক্রি হতে পারে বলে আশা কৃষি বিভাগের। পাকুন্দিয়ার মঙ্গলবাড়িয়ার লিচু একটা অত্যন্ত সুপরিচিত নাম। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় আমাদের কৃষকরা অত্যন্ত লাভবান হবেন এবং প্রায় 8 থেকে 10 কোটি টাকার লিচু এই মঙ্গলবাড়িয়া এবং তৎসংলগ্ন গ্রামগুলো থেকে বিক্রি হবে। আগামী 7 থেকে 10 দিনের মধ্যেই আমাদের লিচুগুলো মোটামুটি পরিপক্ক হবে এবং আমাদের যারা ভোক্তা আছেন, যারা ক্রেতা আছেন, তারা কিনতে পারবেন। সামনের সপ্তাহেই বাজারে পাওয়া যাবে এই লিচু। প্রতি 100 লিচু আকার ভেদে 300 থেকে 600 টাকায় বিক্রি হবে বলে জানান ব্যবসায়ীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশে প্রথমবারের মতো রাজশাহী জেলার 2টি জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য ঘোষণা করেছে সরকার। এই 2টি জলাভূমি রাজশাহীর তানোর ও গোদাগাড়ী উপজেলায়। বন বিভাগ বলছে
সরকারি ঘোষণার ফলে প্রাণীকুল রক্ষায় নেওয়া যাবে আরও বেশি উদ্যোগ। আর পরিবেশ কর্মীরা বলছেন, সরকারি এ উদ্যোগ বাস্তবায়নে স্থানীয়দেরও এগিয়ে আসতে হবে। রবিউল ইসলামের ছবিতে কাজী শাহেদের প্রতিবেদন। পাখির কিচিরমিচির ডাক উড়ে এসে জলাভূমিতে খেলা বিল দুটির আকর্ষণ বাড়িয়ে দেয় মানুষের কাছে। এমনি সময়ে দেশীয় পাখি ও প্রাণীর বিচরণ থাকলেও শীতকালে আসে বিপুল পরিযায়ী পাখি। স্থানীয়দের কাছে বিল দুটির পরিচিতিও পাখির বিল হিসেবে। 30-35 রকমের জাতের পাখি আছে এই জায়গাতে। এখন আমাদেরকে দেখতে বলে আমরা সেই এখন দেখছি বক বা আপনার বড় পাখি, মাঝারি কালারের বতক পাখি দেখতেই দারুণ লাগতো। সেই জায়গাখানে এখন ওই পাখিতে আপনার কিছুই নাই। এখন তো গাছ গোছালি নাই, ওই রকম বিভিন্ন পাখি নাই। ওগুলো আসে আপনার আশ্বিন মাস থেকে একবারে মাঘ মাস পর্যন্ত পাখি থাকে। বিভিন্ন ধরনের বিলে পানি থাকে, পানি থাকাকালীন থাকে। কমপক্ষে 20-25 ধরনের পাখি ছিল এবং শীতকাল পড়লে ওরা কিন্তু কোথাও দিত না, এই বিলে এসে পড়তো। বিলজোয়ানা ও বিলভালাকে জলভূমি নির্ভর বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে ঘোষণা করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। কর্মকর্তারা বলছেন, সরকারি ঘোষণার ফলে দেশীয় ও পরিযায়ী পাখির আবাসস্থলগুলো সংরক্ষণ হবে। এই ঘোষণার ফলে এই আবাসস্থলগুলো সংরক্ষিত হবে, পাশাপাশি এদের প্রজনন সহ বংশবৃদ্ধিতে সহায়তা করবে। বাংলাদেশ বন বিভাগের বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ, রাজশাহী সহ অন্যান্য বন বিভাগ এই বন্যপ্রাণীগুলো সংরক্ষণের ব্যাপারে যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা, যেহেতু গেজেট বিজ্ঞপ্তি হয়েছে, এখন যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। পরিবেশ কর্মীরা বলছেন, সরকারি এই উদ্যোগ ইতিবাচক, তবে অভয়ারণ্য রক্ষায় স্থানীয়দের ভূমিকা রাখতে হবে। আমরা এই বিষয়টাকে অবশ্যই পজিটিভ হিসেবে দেখছি এবং আমরা চাই যে এইভাবেই আমাদের প্রকৃতি এবং পরিবেশকে সংরক্ষণ টিকিয়ে রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য, পরবর্তী প্রজন্মকে আমাদের জন্য সুন্দর সুস্থ পরিবেশ দিতে পারি, সেই জন্য এরকমভাবে আরও উদ্যোগ নেওয়া উচিত। রাজশাহী জেলার তানোর গোদাগাড়ি অঞ্চলে পাখিদের জন্য নিরাপদ স্থান একটি উদ্যোগ নিয়েছে। আমি মনে করি যে খুব ভালো, কিন্তু শুধু সরকারি নয়, এই পাখিদের নিরাপত্তার জন্য আমাদেরকে কিন্তু নাগরিকদেরকে কিন্তু এগিয়ে আসতে হবে। রাজশাহীর তানোর উপজেলার বিলজোয়ানা মৌজার 1.65 একর জলাভূমি এবং গোদাগাড়ি উপজেলার বিলভালা মৌজার 15.08 একর জলাভূমি নিয়ে এই অভয়ারণ্য ঘোষণা করেছে সরকার। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।